মরহুম আমেন হতেবের সময় থেকে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে নিজেদের মাকসাদে পৌঁছাতে আপনারা যে কোনো কাজ করতে পারেন। আমি আপনাদের কাছে আমার বার্তাবাহক পাঠিয়েছিলাম এই ভেবে যে আপনারা স্বেচ্ছাচারিতা ত্যাগ করবেন। বলেছিলাম আমেন হতেবের ক্রোধ অধিক হওয়ার পূর্বে ক্ষমা প্রার্থনা করুন, কিন্তু আমার সহযোগিতার পরিবর্তে আপনি ষড়যন্ত্র করে আমি আমার পুত্র ও স্বামীকে হত্যা করতে চাইলেন। আপনাদের ষড়যন্ত্রের ফলে বেচারা আপুপিস ফাঁসিতে ঝুলল। বানু, আপনি রাগান্বিত হয়ে আছেন। হাকিকত মূল হলো এটাই যে আমুন খোদাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিলের কারণে আপুপিস নিজেই বাচ্চাকে হত্যা করতে চেয়েছে। যাই বলুন না কেন, সিদ্ধান্ত দেওয়ার মালিক আমার পুত্র আমেন হতেব। আমি তার কাজে হস্তক্ষেপ করতে পারি না। এখন আমার সমস্যা ভিন্ন জায়গায়। একজন ভিনদেশী যে আমুন খোদায় বিশ্বাসী নয়, সে কিনা মিশরের মতো প্রাচীন দেশের কৃষিমন্ত্রী হবে। আপনি কি বুঝতে পারছেন? ইউজারসিফ যদি মিশরের সমস্ত ধন সম্পদ গম কেনার কাজে ব্যয় করে, তাহলে মিশরের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? গমে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হবে, অন্যদিকে সামরিক শক্তি ভেঙে পড়বে, আর এই সুযোগে আমাদের বহিঃশত্রুরা আমাদের উপর যে কোনো সময় আক্রমণে লিপ্ত হবে। একজন ভিনদেশী জোয়ান এসে তার মতো করে খোয়াবের ব্যাখ্যা করলো, আর সবাই তা মেনে নিল। এটা কি ঠিক? রাষ্ট্র চালাতে তাকে কৌশলী হতে হয়। রাষ্ট্র চালাতে গেলে শক্তির দরকার হয়, বুদ্ধির দরকার হয়। সময় আছে এখনো, ভেবে দেখুন। আর যদি দুর্ভিক্ষ এসেও যায়, রাষ্ট্র কি সবাইকে বসিয়ে বসিয়ে গম খাওয়াবে? রাষ্ট্র তো কোনো লঙ্গরখানা নয়, বরং এতে জনগণ নিশ্চিন্ত হয়ে হাত পা গুটিয়ে বসে থাকবে। এই যুবক আমাদের মিশরকে একেবারে ধ্বংস করে ছেড়ে দেবে। এবার ভাবুন কি করবেন। ধরে নিচ্ছি আপনার কথা সঠিক, কিন্তু আমার করণীয় কি? অনেক কিছুই করার আছে। আপাতত জওয়ান আমেন হতেবকে সবকিছু বুঝিয়ে বলুন। আমাদের দেশের জ্ঞানী, গুণী, অভিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিরা কি মরে গেছে যে একজন ভেড়া চড়ানো ভিনদেশীর কাছে আমাদের হুকুমত অর্পণ করতে হবে? কিন্তু আমেন হতেব ইউজারসিফকে ভালোবাসে। মনে হয় না আমার কথায় কোনো লাভ হবে। যদি জানতে পারেন যে ইউজারসিফ এই সাম্রাজ্যের অধিপতি হতে চায়, তাহলে কি করবেন? আর সেটা করতে গিয়ে সে যদি জোয়ান আমেন হতেবকে হত্যা পর্যন্ত করে ফেলে, তখন হয়তো আপনি আমার কথা বিশ্বাস করছেন না, তবে আমি নিশ্চিত যে এই যুবক আমাদের বিরুদ্ধে কোনো নীল নকশা নিয়ে এখানে এসেছে। ভয়ঙ্কর কিছু ঘটার আগে সাবধান হন। অনুরূপ খেয়াল করছেন না বানু? এক গাদা সাজাপ্রাপ্ত আসামিকে জাবিরা কারাগার থেকে নিয়ে এসেছি এবং মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে ন্যস্ত করেছি। তার মানে কি আমাদের কি হরেন হোপের ন্যায় সাহসী আর বীর পুরুষ নেই? আমি শুধু আপনাকে সাবধান করতে পারি বানুতি, বাকি সিদ্ধান্ত আপনার। উত্তম হচ্ছে এই চার দেয়ালের কথা যেন বাইরে না যায়, কেননা এটা নিয়ে আবার দেখা যাবে তত্ত্ব বিশ্লেষণ ব্যাখ্যা শুরু হয়ে গেছে। পরে হয়তো বলবে আমি ষড়যন্ত্রকারী। জানি না কে ইবাদতকারী আর কে শয়তান। যাই আমার পুত্রের সঙ্গে কথা বলে দেখি। যাই হোক না কেন, একজন ভিনদেশীকে মিশরের উচ্চ পদে আমি দেখতে চাই না। ইরানুস, সাংঘাতিক খবর আছে। বলো, কি হয়েছে? জনাব অজ্ঞামহর বানতির সাথে দেখা করে গেছেন। তিনি বানতিকে বলেছেন ইউজারসিফ কোনো নীল নকশা কার্যকর করতে এখানে এসেছেন।
ক্ষমতার লোভে ইউজারসিফ নাকি জোয়ান আমেন হতেবকে হত্যা করবেন। তুমি একদম নিশ্চিত থাকো, আমি ইউজারশিপকে এই কথা বলবো। মনে হলো বানুতিও তা বিশ্বাস করেছেন, আর অজ্ঞামোহর আমাকে নিষেধ করেছেন আমি যেন কাউকে না বলি। বানুতির দিকে লক্ষ্য রেখো। ঠিক আছে, এখন তুমি চলে যাও। কেউ দেখে ফেলার আগে তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। তোমার উচিত তাকে ক্ষমতাচ্যুত করা। কেন আম্মাজান? ইউজারশিফের গুনাহ ও অপরাধটা কি? আছে, এটি লজ্জার যে আমুন খোদার শহর তেবসে, যে শহরের প্রায় সবাই নিজের অস্তিত্ব দিয়ে আমুনকে ইবাদত করে, আর সেখানে কিনা আমুনের দুশ্মন ক্ষমতার স্বাদভোগ করবে। আমার মনে হয় না যে ইউজারশিফের ক্ষমতার লোভ রয়েছে। ইউজারশিফের ক্ষমতার আহরণ অথবা অপসারণ কোথাও কোনরূপ পার্থক্য করে না। তাকে এখন আমাদের প্রয়োজন। সে আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারে। তাহলে সরাসরি বলো যে মিশরের সব মানুষ মারা গিয়েছে, আর আমরা একজন কাফেরকে মিশরের অর্থমন্ত্রীর পদ দিতে বাধ্য হয়েছি। কেন সেনাপতি হোরেন হোপকে কি এই কাজে লাগানো যায় না? একজন দাগী আসামি ইউজারশিফকে কোন বিবেচনায় মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পদে নিযুক্ত করলে? আমি হরেনহোপকে ভালোবাসি এবং তার সামর্থ্য সম্পর্কে অবগত, কিন্তু সবাইকে সব কাজের জন্য তৈরি করা হয়নি। এছাড়াও জাভিরা কারাগারে আসামিরা ইউজারশিফের কারণেই সংশোধিত হয়েছে। দাগী আসামি সব সহজ কথা নয়। এই কারাবন্দীরা নিজেদের ভুলের জন্য অনুশোচনাগ্রস্ত এবং এখন ওরা যোগ্যতা সম্পন্ন কর্মকর্তা। আমি তোমার আব্বাজানের সময়কাল দেখেছি এবং মিশরের হুকুমতের শুরু থেকেই ছিলাম। আমি যা কিছু বলছি তোমার ও মিশরের কল্যাণের জন্যই বলছি। ইউজারশিফ তোমার সরলতা ও বিশ্বাসের সুযোগ নিচ্ছে। 7 বছর ধরে গম ক্রয় করার অর্থ কি তুমি বুঝতে পারছো না? এতে মিশরের রাষ্ট্রীয় কোষাগার শূন্য হয়ে যাবে। এতে করে আমাদের সামরিক শক্তি হ্রাস পাবে এবং বহিঃশত্রুর আক্রমণ বৃদ্ধি পাবে। কৃষকদের মাঝে যদি রাষ্ট্রীয় জমি বিতরণ করা হয়, তাহলে তোমার ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে বুঝতে পারছো না? আপনার চিন্তা সঠিক। যদি ইউজারশিফ আমার উপস্থাপিত বিষয়বলির সঠিক উত্তর দিতে অক্ষম হয়, তাহলে অবশ্যই পদচ্যুত হবে। তাকে কোনরূপ ছাড় দেয়া হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি। আমি আমার কথাগুলো বললাম, বাকিটা তোমার বিবেচনা। এমনও সম্ভাবনা আছে যে ক্ষমতার লোভে পড়ে সে তোমাকে হত্যা পর্যন্ত করতে পারে। এইটা আবার কে ভবিষ্যৎবাণী করলো? এটা শুধু আমার কথা নয়, ইবাদতখানার খাদেমরাও এর শঙ্কাই করছেন। এদের আসলেই কোনো মান সম্মান বোধ নেই। এত অল্প খাদ্য ভাণ্ডার নিয়ে এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব নয়। ইসমুত, তুমি একজন কোষাধ্যক্ষ হিসেবে তোমার উচিত ছিল আরো কর্মতৎপর হওয়া। উত্তম পন্থা হলো সবসময় আয়কর বৃদ্ধি করা ও জনগণের কাছ থেকে অধিক রাজস্ব আদায় করা। না, এই পদ্ধতিতে অভাবী লোকদের আরো অভাবী করে তুলবে। যদি কেউ অগ্রিম আয়কর প্রদান করতে না পারে তাহলে কি হবে? ধারণা করছি ভরণ পোষণ ও খরচের জন্য আরো উত্তম পথ খোলা রয়েছে। দরুদ আলী জনাব ইউজারশিফ। খোদাবন্দের দরুদ তোমার উপরে। কি হয়েছে ইরানুস? খোদাবান্দের দরুদ তোমাদের উপরে। দরুদ তোমার উপরেও ইরানুস। আলী জনাব, হরেনব গতকাল অজ্ঞামহরের ইবাদতখানায় গিয়েছিল। জানি না তাদের মধ্যে কি কথা হয়েছে। আমি হরেন হোপকে নিয়ে খুব বেশি চিন্তিত নই। সে কুদরতের প্রতি আকৃষ্ট হতে পারে, কিন্তু আমেন হতেবের বিশ্বাসের খেয়ানতকারী নয়। মনে হয় না এত সহজে নিজেকে বিক্রি করবে। আজ অজ্ঞামহর বানুতির দিদারে এসেছিল। নিশ্চয়ই তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তুমি নিজে তাদেরকে দেখেছো? না, বানুতির খাদেম আমাকে খবর দিয়েছে। আর অজ্ঞামহর চলে যাওয়ার পর বানুতি আমেন হতেবের কাছে গিয়েছে। সন্দেহ নেই যে অজ্ঞামোহর তার উদ্দেশ্য হাসিলের জন্যই গিয়েছে। সবকিছুই সম্ভব, তবে এই বিষয় নিয়ে চিন্তিত হবার মতো এমন কিছুই ঘটেনি। আমার আপু পিসের কথা মনে আছে? ওটা খাদেমদেরই ষড়যন্ত্র ছিল। জানি আমুনের ইবাদতখানার খাদেমগণ নিজেদের উদ্দেশ্য হাসিল করতে যে কোনো কাজ করতে তার দ্বিধা করবে না।
কিন্তু আমার খোদা মহাপরাক্রমশালী এবং আমি নিজেকে তার উপর সোপর্দ করেছি। যেহেতু আমরা কাজ করছি, সেহেতু আমুনের ইবাদতখানার খাদেমগণ নিজেদের অস্তিত্ব বিপন্ন দেখতে পাচ্ছে। অবশ্যই নিজেদের অস্তিত্ব প্রতিষ্ঠায় সজাগ থাকবেন। তবে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে এই লড়াইয়ে আমি এবং আমার খোদাই বিজয়ী হবে। অলি জনাব, বাদশাহ চতুর্থ আমেনহোতেব আপনাকে তলব করেছেন। ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। যদিও বানুতি আমাকে গালমন্দ ও মিথ্যাচার করেছে, কিন্তু তারপরও বলবো চিন্তার কারণ নেই। আজ নিরিফার কোপ্তার সাথে দেখা হয়েছিল, সে কিন্তু পুরনো শত্রুতা ভোলেনি। আলী জনাব ইউজারশিপ সম্পর্কে কিছু বলেছে? হ্যাঁ, সে বলেছে সে সুযোগের অপেক্ষায় রয়েছে। আমি তো জানি নিনিফার কোপ্তা বিপজ্জনক লোক, তারপরও বলছি এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আসছি। আলী জনাব ইউজারশিপ প্রবেশের অনুমতি চাইছে। দরুদ মহামান্য বাদশাহ, দরুদ বানু। দরুদ হাকিম ইউজারশিপ। খোশ আমদেদ ইউজারশিপ, কাজে এতটাই মশগুল হয়েছ যে আমাকেই ভুলে গেছো। আমার আজিফা আঞ্জাম দিতে মাশগুল ছিলাম। দুধ বলল আপনি তলব করেছেন, খেদমতে হাজির হলাম। সর্বশেষ যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে জানতে চাচ্ছিলাম। সেগুলো এখনো পুরোপুরি কার্যকর হয়নি মহামান্য বাদশাহ। আমাদের তথ্য সংগ্রহ এখনো পরিপূর্ণ হয়নি। এখন পদক্ষেপে ফায়দা হবে না। আগে জানা উচিত মিশরের জনসংখ্যা কত, নারী এবং পুরুষের সংখ্যা কত, বড় এবং ছোট মিলিয়ে কতজন, এবং এই সংখ্যা শহরে কেমন, কতজন শহরে বাস করে আর কতজন গ্রামে বাস করে, কতজন কৃষি কাজ করে, কি পরিমাণ জমি কৃষি কাজে ব্যবহৃত হয় এবং সেটা কোন অঞ্চলের। এগুলো জানার পরে পরিপূর্ণ পদক্ষেপ নিতে পারবো। চাষাবাদযোগ্য জমিগুলো নীলনদের আশেপাশেই রয়েছে, এটা পরিমাপ করা খুব বেশি মুশকিল নয়। আসলে যে জমিগুলোর পাশে জলধারা রয়েছে তার সবগুলি চাষাবাদযোগ্য। এই নিয়ামতে 7 বছর শুধু নীল নদী পানিপূর্ণ থাকবে না, মহান খোদাবন্দের ইচ্ছায় বৃষ্টি পুরো মিশর দেশের তৃষ্ণা মিটিয়ে দেবে। তোমার একাত্মবাদী খোদা কি আমাদের জন্য কাজ করবে? মিশরের জন্য কি 7 বছর বৃষ্টি ঝরাবে? এতে করে সমগ্র মিশর চাষাবাদের উপযোগী হয়ে উঠবে। আমাদের উচিত সমস্ত কৃষককে বলা যতটুকু সম্ভব গমের চাষাবাদ করতে। আমরা তাদের চাহিদার অতিরিক্ত অংশ উপযুক্ত মূল্য দিয়ে মিশরের হুকুমতের জন্য ক্রয় করব। গম কেনার এ সকল পুঁজি কোথা থেকে সংগ্রহ করব? প্রথমত কর আরোপের অব্যাহতি থেকে, এবং দ্বিতীয়ত জমির মূল্যে গম ক্রয়ের মাধ্যম হতে। যে যতটুকু গম মিশরের হুকুমতে জমা রাখবে সে ঠিক ততটুকু জমি পাবে এবং সেখানে কাজ করবে। এই জমিগুলো ইতিহাসের ধারাবাহিকতায় হুকুমতের পৃষ্ঠপোষকতা করেছে এবং মিশরের বাদশাদের ক্ষমতার জিম্মেদার হয়েছে। ওগুলো দান করে দেওয়া কি ঠিক হবে? তাদেরকে জমি হস্তান্তর করলে আমাদের হুকুমত দুর্বল হয়ে যাবে। আপনার কিন্তু উচিত আমুনের ইবাদতখানার সকল ধন সম্পদের উপর মালিকানা প্রতিষ্ঠিত করা। 3000 বছর অতিক্রান্ত হয়েছে, অথচ এখনো কেউ আমুনের ধন সম্পদ খাদেমদের কাছ থেকে উদ্ধার করতে পারেনি। আমরা কারো কাছ থেকে জোর করে কোনো কিছু গ্রহণ করব না, তারা নিজেরা হস্তান্তর করবে। আমি এখনো আমার জবাব পেলাম না। জমিগুলো দান করার ফলে আমাদের হুকুমত দুর্বল হয়ে পড়বে না? এটা অত্যন্ত সহজ। আমরা কাউকে বিনামূল্যে গম দেব না, হোক সে খাদেম হোক সে ধনী লোক। বিনিময় হয় মুদ্রা নতুবা স্বর্ণালঙ্কার অথবা অন্য কোনো সম্পদ লিখে দেবে। এভাবে ক্রমান্বয়ে যা আমরা নিজেদের কৃষককে দান করব সেটা আবার আমাদের মালিকানাতে ফিরে আসবে। যদি ধনী ব্যক্তিরা ও খাদেমগণ নিজেদের গম গুদামজাত করে, তাহলে তো রাষ্ট্রীয় কোষাগারে গম জমা পড়বে না। আপনাদেরকে আশ্বস্ত করছি যে মিশরের হুকুমত ছাড়া কেউ গম গুদামজাতকরণের দুঃসাহস দেখাতে পারবে না। আচ্ছা, ভরণ পোষণ যোগানোর জন্য কি অন্য পন্থার দরকার নেই? কেন নেই? আছে। আপনি অনুমতি দিলে প্রথম ফুরসাতেই আমি জনগণের কাছ থেকে সাহায্য পেতে চাই। আপনি কি নিশ্চিত যে জনগণের কাছে সাহায্য চাইলে তারা সহযোগিতা করবে? আমি আশাবাদী ওরা আমাকে সাহায্য করবে। একটা খবর পেয়েছি, ইবাদতখানার সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারীর মরাদেহ নীলনদ থেকে উদ্ধার হয়েছে।
তার মানে ডুবে মারা গেছে? না, আমার ধারণা তাকে ডুবিয়ে মারা হয়েছে। তার মানে খাদেমগণ তাকে হত্যা করেছে? আলী জনাব, আমার ধারণা হচ্ছে যে ইউজারশিপের খোয়াবের ব্যাখ্যা অনুমোদন করার কারণেই খাদেমরা তাকে শাস্তি দিয়েছে। আমার তা মনে হয় না, তবে হত্যাকারী কে সেটা আমি অনুমান করতে পারছি। খাদেমরা নয়, তাকে হত্যা করতে লোক ভাড়া করা হয়েছে। তাদের স্বেচ্ছাচারিত পাপাচারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তাদের ব্যাপারে একটু ভাবা উচিত। জনগণ একজন কাফেরের খেলনা বস্তুতে পরিণত হয়েছে। একজন বাদশাহ তার খোয়াবের অন্বেষণ করতে গিয়ে সাধারণ জনগণের উপর কি দুঃস্বপ্নই না ডেকে আনছেন। দরুদ আপনার উপর ইউজারশিপ, দরুদ আপনার উপর ইউজারশিপ, দরুদ আপনার উপর, দরুদ আপনার উপর ইউজারশিপ। মিশরের জনগণের মহান খোদার নামে এবং সেই খোদার নামে যিনি মিশর ও মিশরের জনগণকে সৃষ্টি করেছেন তার স্মরণে শুরু করছি। আপনাদের নিকট আমি অশেষ কৃতজ্ঞ, কেননা আপনারা আমার দাওয়াত কবুল করে আজ এই মজলিসে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আজ আমার এই দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে আপনাদের নিকট হতে সাহায্য চাওয়া। আমাদের লক্ষ্য হচ্ছে দুর্ভিক্ষের 7 বছরের উপায় অন্বেষণ করা। প্রকৃতপক্ষে যদি সত্যিই আপনাদের সাহায্য না পাওয়া যায় তবে এই ভয়াবহ দুর্ভিক্ষের মোকাবেলা করা সম্ভব নয়। আমি আপনাদেরকে সকল সত্য বলার সিদ্ধান্ত নিয়েছি এই কারণে যেন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। এতে সন্দেহ নেই যে আমরা অবশ্যই ভবিষ্যতের কথা চিন্তা করে গম গুদামজাত করব, কিন্তু আমি আপনাদের কাছে চাইছি আপনাদের প্রয়োজনের অতিরিক্ত গম আপনারা বিনা মূল্যে মিশরের হুকুমতের কাছে জমা রাখবেন। রাজি আছেন? আমরা বুঝতে পারছি যে এটা একটা চালাকি। কেন আমাদের কষ্টের ফসল রাষ্ট্রের কোষাগারে দেব? শুনে রাখো, আমি আমার এক মুঠো গমও কাউকে দেব না। তুমি যদি বিনামূল্যে কাউকে গম দিতে, তুমিও আমাদের মতোই গরিব হয়ে যেতে, সম্পদশালী থাকতে না। আমি জানি রাষ্ট্রের উচিত গম দেবনের বিনিময়ে ক্রয় করা, কিন্তু এই বিশাল পরিমাণ অর্থ রাষ্ট্রের নেই। রাষ্ট্রের রয়েছে বিশাল জমি, তাই আমরা জমি বিনিময়ের মাধ্যমে আপনাদের কাছ থেকে গম ক্রয় করব। আজ আমি এসেছি আপনাদের সাথে পরামর্শ করতে। গুদাম ঘরগুলো কিভাবে বানাবো, শ্রমিক কিংবা মজুর, কারিগর কিংবা দায়িত্ব পালনকারী অথবা প্রতিনিধিকারী, তাদের বেতন ভাতা আমরা কোথা থেকে জোগাড় করব? আর যে সকল কৃষক নিজেদের জমিতে ফসল করবেন তাদের কাছ থেকে কোন হারে গম ক্রয় করব? আচ্ছা তুমি বলো। এর আগে কোনো হুকুমতি সঞ্চয় ও জমা করেনি। মিশরের হুকুমত কোনোদিন এ কথা ভেবে দেখেনি, কিন্তু সামনে যেহেতু একটি বড় বিপর্যয় আসছে, তাই সেই বিপর্যয় মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আর এতে কোনো সন্দেহ নেই যে আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। আপনারা কি এতে রাজি আছেন যে এই মৃত্যু ও অভাব থেকে নিজেদেরকে নাজাত দিয়ে একে অপরের সাথে কাজ করতে? এটা তো বোঝাই যাচ্ছে নিজেদের নাজাতের জন্য তালাশের দরকার। আমরা তো সহযোগিতা করতে চাই, কিন্তু কিভাবে করব? আমি আপনাদেরকে সেই রাস্তা বলে দেব। আমি প্রথমে যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কর। মিশরের অভিজাত ও ধনী সম্প্রদায় প্রতি বছর তাদের নিজেদের আয়ের একটি অংশ আয়কর হিসেবে মিশরের হুকুমতকে দিতে বাধ্য থাকেন। আমরা তাদের আয়কর কিছুটা মওকুফ করব, যারা তাদের আয়কর নির্দিষ্ট সময়ের পূর্বেই প্রদান করবেন, এবং যারা বিগত 4 বছরের আয়কর প্রদান করবেন তাদেরকে 2 বছরের আয়কর মওকুফ করে দেওয়া হবে। এবং কেউ যদি আগামী 7 বছরের কর অগ্রিম প্রদান করেন তবে পরবর্তী 14 বছরের কর তার মওকুফ হয়ে যাবে। আরে এটা তো খুবই ভালো প্রস্তাব। আমরা 7 বছর পূর্বেই আমাদের সব আয়কর দিয়ে দেব।
এটি তো আমাদের জন্য লাভজনক। 7 বছর আয়কর দিতে হবে না। হুকুমতের জন্য লাভজনক এবং এটা দ্বারা মুশকিল আসান হবে। আরেকটি পন্থা অবশ্য রয়েছে, ফেরাউন বা পূর্ববর্তী রাষ্ট্রনায়কদের পন্থা অবলম্বন করা। আর সেটা হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রে হামলা এবং সেখান থেকে লুণ্ঠনের মাধ্যমে গম ক্রয়ের প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা। তবে সেক্ষেত্রে আপনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এবং যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। তার মানে কি দুর্ভিক্ষে ধ্বংস হওয়ার পূর্বেই আমরা কি নিজেদের যুদ্ধে জড়িয়ে ধ্বংস করে ফেলবো? খুবই ভালো কথা, আপনারা শান্ত হন। আমিও আপনাদের মতো যুদ্ধে জড়াতে চাই না। তাই যদি যুদ্ধে জড়াতে না চান তবে আপনাদের অবশ্যই উচিত হবে গম ক্রয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। আপনারও আপনার পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাদের অবশ্যই উচিত আয়ের 1/5 রাষ্ট্রকে দেয়া। যদি 1/5 প্রদান করে যুদ্ধের হাত থেকে বাঁচা যায় তবে আমরা এতে অবশ্যই রাজি আছি। যুদ্ধ সবসময় মানুষের রক্তের বিনিময়ে রাজ্যের কোষাগার পূর্ণ করে। আমরা এই যুদ্ধ দেখতে দেখতে ক্লান্ত ও পরিশ্রান্ত। দুরুদ আপনার উপরে জনাব ইউজারশিপ। দুরুদ আপনার উপরে জনাব ইউজারশিপ। দুরুদ আপনার উপরে জনাব ইউজারশিপ। ইউজারশিপ বাদশার জমিগুলো যদি কৃষকদের নামে বন্টন করে দেয় তাহলে সেটাই হবে ইবাদতখানার বিজয়ের প্রথম ধাপ আর আমাদের প্রথম সুযোগ। কিন্তু যে বিষয়টি ভুলে গেলে চলবে না সেটা হচ্ছে গম গুদামজাত করা। আমরা সাধারণত যে পরিমাণ গম সংগ্রহ করি তার চাইতেও বেশি সংগ্রহ করতে হবে। খুব দ্রুতই দেখতে পাবে যার কাছে অতিরিক্ত গমের ভাণ্ডার থাকবে মিশরের ভাগ্য তার হাতে লেখা থাকবে। তার মানে কি প্রধান খাদেম ইউজারশিপের গম সম্পর্কিত দুর্ভিক্ষের ভবিষ্যৎবাণী বিশ্বাস করছেন? হ্যাঁ, 2টি দলিলের কারণে বিশ্বাস করছি। প্রথমত, খোয়াবের ব্যাখ্যা ইউজারশিপ ছাড়া অন্য কেউ নির্ভুলভাবে তুলে ধরতে পারেনি। দ্বিতীয়ত, বিবেকবান মানুষ সতর্ক থাকে। আমরা আগামীকাল থেকে নিজেদের কয়েকজন প্রতিনিধি নিয়োগ করব গম ক্রয় করার জন্য। কাজটা খুব গোপনীয়ভাবে করতে হবে। যদি ইবাদতখানার গুদাম গমে ভরে ফেলা না হয় তাহলে ভবিষ্যতে কিভাবে ইবাদতখানার স্বাধীনতা হেফাজত করব এবং কিভাবে ইউজারশিপের সঙ্গে লড়াই করব? ইবাদতখানার যদি নিজেদেরই রুটি না থাকে তবে নিঃসন্দেহে ইউজারশিপের সামনে আমাদের মাথা অবনত করে থাকতে হবে। তুমি থাকো। একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য একটি লোক খুঁজে বের করতে হবে। আমার জন্য একটি কাজ আঞ্জাম দিতে হবে। আদেশ শিরোধার্য। জানি এখন অনেক দেরি হয়ে গিয়েছে, কিন্তু আপনার কাছে ক্ষমা চাইছি। আমি একজন ভালো সহধর্মিণী ছিলাম না। এবং আপনার মর্যাদার মূল্যও বুঝিনি, কিন্তু আপনি সব সময় মহান ছিলেন। এখন এই জীবনের শেষ মুহূর্তে আমাকে ক্ষমা করুন। আমি অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেবেন। তুমি আর আমি, আমরা দুজনেই
ইউজারশিপের উপর জুলুম করেছি। আফসোস, যদি ইউজারশিপ এখানে থাকতো ক্ষমা চেয়ে নিতাম। কি এমন হতো যদি ইউজারশিপের খোদার উপর আনতাম? এখন বুঝতে পারছি অনেক দেরি হয়ে গেছে। জনাব পুতিফারের রাজমহলের নিরাপত্তা সেনাপতি জনাব রুদামুন প্রবেশের অনুমতি চাইছে। আলী জনাব, একটা দুঃসংবাদ রয়েছে। মিশরের প্রধান সিপাহসালার আজিজে মিশর জনাব পুতিফার এই অবিনশ্বর পৃথিবী ত্যাগ করেছেন এবং পশ্চিমের পৃথিবীতে যাত্রা করেছেন। পুতিফার একজন মহান ব্যক্তি ছিলেন। তিনি মিশরের বাদশার খেদমতে অসংখ্য সময় ব্যয় করেছেন। তার ত্যাগ, কুদরত ও উৎসর্গের কাছে মিশর সবসময় ঋণী। আমাদের পক্ষ থেকে তার খানদান ও রাজমহলের সকলের প্রতি সমবেদনা রইল। আমরা তার পশ্চিমের দুনিয়ায় যাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করব। মিশরের ঐতিহ্যবাহী রীতিনীতি অনুযায়ী তোমার উচিত পুতিফারের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে তার উত্তরাধিকারী নির্বাচন করা। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আমার সিদ্ধান্ত জানাবো। আমার দৃষ্টিতে হোরেনহোব পুতিফারের স্থানে সর্বাধিক উপযুক্ত হবে। তার জন্য যথোপযুক্ত জায়গা নির্দিষ্ট করে রেখেছি। আজই যে মিশর পদ থেকে নিচু পদে তাকে মানায় না। আমার পালকি প্রস্তুত করতে বলো, অন্ত্যেষ্টিক্রিয়ায় যাব। দশ থলে। তার মানে 10,000 দেবন। এটা কিন্তু কম সম্পদ নয়। হ্যাঁ, কম নয়, তবে ইউজারশিপের জন্য আমি আরো অন্তত 10 গুণ বেশি চাই। এর চাইতে কম হলে অন্য কাউকে দিয়ে করান, আমাকে দিয়ে সম্ভব নয়। আলী জনাব, আলী জনাব, আলী জনাব অজ্ঞা মোহরের জন্য একটা ভালো খবর এনে